আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমরা ফ্রি লাইভ ক্লাস, এবং তোমাদের দেখতে পাচ্ছ গত এই 4 দিন হচ্ছে আজকে তোমাদের যে সুপার 60 ক্লাস হচ্ছে, তারই ধারাবাহিকতা আজকে আমরা যুক্তিবিদ্যার উপর ফার্স্ট সুপার 60 ক্লাস নিয়ে আসছি। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা। যাদের যুক্তিবিদ্যা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। আমরা একদম যারা ফার্স্ট ইয়ার আছে এখন বর্তমানে, মানে 26-এর পরীক্ষার্থী, তারাও ক্লাসটা করতে পারো, যেহেতু সেকেন্ড পেপারের উপর ক্লাস নিচ্ছে। অনেকের সেকেন্ড পেপার আসলে ফার্স্ট ইয়ার থাকে না, তো একটু এক্সপিরিয়েন্স হবে আসলে যুক্তিবিদ্যা কেমন সেটাও জানতে পারবে তারা, সেকেন্ড পেপারটা আসলে কেমন। তো আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব এবং কে কোথা থেকে জয়েন করছে একটু জানাবো। ওকে, আমাদের সাথে জয়েন করছে মাসুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্নেহা, জাফর, ইতু জয়েন করছে, আমাদের ফাহমিদা আক্তার জয়েন করছে, আফরানা মনি, ফাহমিদা, রাহাত, স্নেহা, আফরোজা, মাহি, আমাদের হাবিব জয়েন করছে, যে হচ্ছে বর্তমান অনার্স পড়তেছে। হাবিব আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট ছিল। হাবিব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? উম, দেখো, আমরা এতদিন তোমরা অনেকে মানে পড়ছো বিষয়গুলা, নিয়মগুলা। আমি অধিকাংশ যে অফলাইন কোচিং গুলোতে ক্লাস নেই যুক্তিবিদ্যা গুলো দেখি, অনেকে মুখস্থ করে ফেলে। ভাই, আজকে আমরা পড়বো, মুখস্থ করবো না, টোটালি আমাদের যৌক্তিক যে সংজ্ঞাটা পড়বো। এখানে 5টা নিয়ম আছে এবং 10টা অনুভূতি। এগুলো আমরা কখনো মুখস্থ করবো না, আজকে জাস্ট বুঝবো বিষয়গুলো কিভাবে আসতেছে, ঠিক আছে? এবং শর্টকাট টেকনিকে মনে রাখবো, যে গদ বাঁধা পুরো লাইনটা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বাট তার সংক্ষিপ্ত একটু শর্টকাটও আমাদের মনে রাখতে হবে, যেন আমরা খুব সহজে এটা থেকে আসতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের অনেকে জয়েন করছে পরে। ওকে, হ্যাঁ, মাহি ইসলাম একটা কোশ্চেন জি করে ফেলেন, আমরা দ্রুতই ক্লাসে শুরু করবো তার 30 সেকেন্ডের মধ্যে, সুতরাং তখন কোশ্চেন গুলো দেখা একটু টাফ হয়ে যাবে। ওকে, তোমাদের ফ্রিতে 20 দিনে 60টা ক্লাস, হিউজ ক্লাস কিন্তু, সুতরাং একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, সবাই মিলে ফ্রি ক্লাসগুলো করে ফেলবো। ওকে, আচ্ছা, এই অধ্যায়টা আগে পড়াই ফেলছিলাম। ওকে, এখন যেহেতু অনেকে আবার নতুন করে করছে, সুতরাং আমরা আবার প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি আমরা, ঠিক আছে? দেখো, আমাদের প্রথম যে অধ্যায়টা আছে যৌক্তিক সংজ্ঞা, এই সংজ্ঞার অধ্যায়টা আমরা শুরু করবো আজকে। যে আসলে সংজ্ঞা আমাদের, আমরা জানি গদ বাঁধা, আসলে সংজ্ঞা মানেই তো যে কোনো ডেফিনিশন দিই, বাট যৌক্তিক সংজ্ঞা কিন্তু আমাদের লজিক্যালি ডেফিনিশন দিতে হবে, এবং আমরা কিন্তু অনেক ভুলভাল লিখে ফেলি, বাট এখানে কিন্তু এই ভুল লেখার কোনো অবকাশ নাই। সুতরাং আমরা একদম নিয়ম যা আছে নিয়মের বাইরে কিন্তু যাবো না, ঠিক আছে? একটু খেয়াল করবো, এই যে 5টা নিয়ম একদম আমরা একটু ভালোভাবে খেয়াল করবো। এই 5টা নিয়ম কিন্তু মনে রাখতে হবে। যদি নিয়ম মনে রাখতে পারি, তাহলে কিন্তু যে অনুপপত্তি আছে, যে 5টা নিয়মের যে 10টা অনুপপত্তি, মানে কোন নিয়মে 4টা অনুপপত্তি আছে, তো কোন নিয়মে 2টা অনুপপত্তি আছে, এইভাবে মনে করো 5টা নিয়মের 10টা অনুপপত্তি। আমরা কোন নিয়মের কয়টা অনুপপত্তি এটাও কিন্তু মুখস্থ করে রাখবো। একটু খেয়াল করবো এখন আমরা, যে আমাদের যে 5টা নিয়ম কি কি, ফার্স্ট নাম্বার নিয়ম থেকে শুরু করবো আমরা। যে 5টা নিয়ম আসছে ফার্স্ট নাম্বার নিয়ম থেকে, এবং এখানে কিন্তু আমরা একটু শর্টকাট টেকনিক অবলম্বন করব, যে শর্টকাটে কিভাবে নিয়মগুলো মনে রাখতে পারি, ঠিক আছে? খেয়াল করি যে আমাদের যৌক্তিক সংজ্ঞা নিয়মাবলী কয়টা আছে। এখানে আমাদের সংজ্ঞা নিয়মাবলী কিন্তু 5টি, ঠিক আছে? একটু মনে রাখবা যে যৌক্তিক, পরীক্ষা কিন্তু আসে এমসিকিউ তে, যে আমাদের যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা, সেটা হচ্ছে 5টা। এক কথা হচ্ছে 5টা। ফার্স্ট নাম্বারটা কি বলছে আমাদের, যে প্রথম নিয়ম এটা, এইভাবে দেখবো অনেকের বইতে এই 3-4 দিকে একটু অমিল আছে, বাট এই সিকোয়েন্সটা একটু মেনটেন করার চেষ্টা করবা, যে এই প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, এইভাবে এই সিকোয়েন্সটা একটু ঠিক আছে, ঠিক আছে? অনেক বইতে একটু ভিন্ন থাকে, সুতরাং তোমরা এই যে সিকোয়েন্স 5টা নিয়ম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে এই সিকোয়েন্সটা একটু মেনটেন করবা। এখন একটু আমরা খেয়াল করব, যে প্রথম নাম্বার নিয়মে কি বলছে, যে যে পদের সংজ্ঞা দেওয়া হবে তার পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। মানে পূর্ণ যথার্থের এই কমও উল্লেখ করা যাবে না, বেশিও উল্লেখ করা যাবে না। সেই গুণ, আমরা গুণ মানে জানি, গুণ মানে কি, তার যাতার্থ। এখন খেয়াল করবো আসলে আমাদের যে যৌক্তিক সংজ্ঞা, এই যৌক্তিক সংজ্ঞা আসলে কি নিয়ে আলোচনা করে, সেটা কিন্তু যাতার্থ নিয়ে আলোচনা করে। এই জিনিসটা মনে রাখবো আমরা, যৌক্তিক সংজ্ঞা যাতার্থ নিয়ে আলোচনা করে, তার মানে সে তার গুণ, আমরা যদি কোনো কিছু সংজ্ঞা বলে তার মানে অবভিয়াসলি তার গুণ চাচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখবো। মানে কোনো কিছু সংজ্ঞা যাচ্ছে মানে তার গুণ জানতে যাচ্ছে, তার গুণ কি, ঠিক আছে? তো এখানে আমাদের যৌক্তিক সংজ্ঞার এই যে 5টা নিয়মের প্রথম নিয়ম বলছে পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। আমরা সংক্ষেপে বলতে পারি, যে সংক্ষেপে কিভাবে এটা মনে রাখতে পারি, সংক্ষেপে বলবো হচ্ছে পূর্ণ যথার্থ, পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, যে কম বেশি উল্লেখ করা যাবে না, ঠিক আছে? পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না, জাস্ট নিয়ম 1 এটা। এইভাবে একটু জাস্ট মুখস্থ করবো, জাস্ট পড়তে পড়তে।
যে 1 নাম্বার নিয়ম বলছে আমাদের যে সংজ্ঞা দিব সংজ্ঞাটি আমাদের পূর্ণ যাতার্থ। যাতার্থ মানে কি? আমাদের যাতার্থ মানে কিন্তু আমাদের গুণ, ঠিক আছে? এই যে যাতার্থ মানে হচ্ছে আমাদের গুণ। সুতরাং এই পূর্ণ গুণটা উল্লেখ করতে হবে, তার কম উল্লেখ করা যাবে না, তার বেশি উল্লেখ করা যাবে না। তাহলে নিয়মটা কিন্তু খুবই সহজ, যা বলছে সেটাই উল্লেখ করতে হবে। তোমার কাছে যদি বলে তোমার বাড়ি কোথায়, তুমি বললা আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, এখানে এখানে এখানে, আমার বাবা এইটা করে, মা এইটা করে, ভাই চাই নাই তো তোমার কাছে, তোমার কাছে চাইছে তোমার বাড়ি কোথায়। সুতরাং তুমি তোমার বাড়ি কোথায় এটাই বলবা, এক্সট্রা কিছু বলার দরকার নাই। ওকে, মানে এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা, যেটা জানতে চাইছে সেটা উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। তাহলে 1 নাম্বার নিয়ম আশা করি ক্লিয়ার। আমরা এখন 2 নাম্বার নিয়মে আসবো। 2 নাম্বার নিয়মটা আসলে কি বলছে? যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্ট হবে। এইটা একটু আমরা খেয়াল করবো, এই লাইনটা আমরা পরের লাইনে পরে আসতেছি, কারণ আমাদের মনে রাখবো যে এই 2 নাম্বার নিয়মের আমাদের দুইটা অংশ। 2 নাম্বার নিয়মের দুইটা অংশ। প্রথমটা হচ্ছে বলতেছে আমাদের যে পদের সংজ্ঞা দেওয়া হবে সেই পদ অপেক্ষা সংজ্ঞাটি কি হবে? স্পষ্ট হবে। মনে করো আমি বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। এখানে মানুষের সংজ্ঞা দিচ্ছে কি? বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তো আমরা যদি এই বিধেয় পদ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী দেখে এটা যে মানুষের সংজ্ঞা এটা বুঝতে পারি, তার মানে আমাদের এই 2 নাম্বার নিয়মটা মানতেছে। মানে আমাদের যে পদের সংজ্ঞা দিব এটা হচ্ছে উদ্দেশ্য পদ, তার মানে সংজ্ঞেয় পদ, আর যে পদটা আমরা পাবো সেটা হচ্ছে কি? সংজ্ঞার্থ পদ। তো আমাদের সংজ্ঞার্থ পদ দেখে বুঝতে হবে বা বিধেয় পদ দেখে বুঝতে হবে এটা উদ্দেশ্য পদ থেকে সম্পর্কে বলতেছে। এটা যদি আমরা ধরতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের এইটা ঠিকঠাক হবে। আমি আবার বলি, দেখো, যে পদের সংজ্ঞা দেওয়া হবে, মানে আমি মনে করো মানুষের সংজ্ঞা দেব, তো মানুষের সংজ্ঞা দিলে যে পদের সংজ্ঞা দেব সংজ্ঞাটি হবে কি? সেই পদ অপেক্ষা স্পষ্ট হবে। মানে যার সংজ্ঞা দিব তার চেয়ে আমার বিধেয় পদটা স্পষ্ট হবে। আমি সেটা দেখার জন্য বুঝতে পারি এটা উদ্দেশ্য পদ সম্পর্কে বলতেছে। এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করছে। ওকে, তাহলে আমরা তারপরে দেখি, এটা প্রথম অংশ ছিল। মানে আমরা মনে রাখবো 2 নাম্বার নিয়মের প্রথম অংশ হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে বা সংজ্ঞা দেওয়া হবে তার চেয়ে স্পষ্ট হবে কি? ওই পদটা সেই পদ অপেক্ষা স্পষ্ট হবে। এই কথা বলতে দ্বিতীয় অংশে বলছে আমাদের কোন রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। মানে সংজ্ঞায় আমি এমন ভাষা ইউজ করলাম যেগুলো কোনো সাধারণ মানুষ বুঝবে না। তো আমি যদি খাতায় লিখি যেটা স্যারই বুঝতে না পারে তাহলে তো এটা আমার লেখার সার্থকতা থাকতেছে না। সুতরাং আমি লিখবো যেটা স্যার বুঝবে বা সবাই জানে, বা এটা হচ্ছে একটা প্রচলিত শব্দ, এমন শব্দ। তাহলে আমাদের 2 নাম্বার অংশে কি বলছে? 2 নাম্বার নিয়মের দ্বিতীয় অংশ রূপক বা দুর্বোধ্য। দেখো, রূপক মানে মনে রাখবা কি? রূপক মানে হচ্ছে তুলনা, ঠিক আছে? রূপক মানে হচ্ছে আমাদের তুলনা বোঝাবে। রূপক মানে তুলনা। সুতরাং আমাদের কখনো আমাদের রূপক বা তুলনা করে আমরা কোনো সংজ্ঞা দিব না। এবং দুর্বোধ্য মানে হচ্ছে কি? দুর্বোধ্য মানে কোনো কঠিন এবং যেগুলো ব্যবহার করে না, খুব কম ব্যবহৃত হয় এমন সকল শব্দ যদি ব্যবহার করি তাহলে সেগুলো দুর্বোধ্য। তাহলে আমাদের 1 নাম্বার নিয়ম ছিল পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। আমাদের 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম বলছে যে পদের সংজ্ঞা দেবো সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্ট হতে হবে। সংজ্ঞায় আমরা কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। তাহলে কি করা যাবে না? রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এখন আমরা 3 নাম্বার নিয়ম আসবো। আচ্ছা বলো তো তোমরা প্রথম 2টা নিয়ম বুঝছো কিনা? একটু বুঝতে হবে, সাথে হচ্ছে মুখস্থ করতে হবে। প্রথম 2টা নিয়ম পারবা কিনা একটু আমাকে বলবা যে পারবা কিনা। আমরা 3 নাম্বার নিয়মে আসবো। আমরা 3 নাম্বার নিয়ম দেখব যে কোন পদের সংজ্ঞায় সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। মানে আমরা কোন পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না। সমার্থক বা প্রতিশব্দটা কি? যদি বলে হচ্ছে পাখি হয় বিহঙ্গ, এইটা যদি থাকে পাখি হয় বিহঙ্গ, খেয়াল করো পাখি মানে যা, বিহঙ্গ মানে তা। সুতরাং আমার একই শব্দ বারবার আসতেছে, তো এরকম যদি আসিস তাহলে সে কিন্তু আমার কি হচ্ছে না, আমার 3 নাম্বার নিয়ম মানতেছে না। তাহলে আমাদের 3 নাম্বার নিয়মটা মনে রাখতে হবে যে যে পদের সংজ্ঞা দিতে হবে আমাদের সংজ্ঞায় কখনো আমরা সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না। সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এবার হচ্ছে 4 নাম্বারটা কি বলছে?
সংজ্ঞায় আমরা কোনো সমার্থক বা মানে সদর্থক বা ইতিবাচক, মনে করো সংজ্ঞাটা আমার পজিটিভলি দেওয়া হচ্ছে, তাহলে আমি কি করতে পারবো না, আমি নেগেটিভলি দিব না। মানে সংজ্ঞাটা যদি আমার সদর্থক বা ইতিবাচক ভাবে দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা কি করবো না, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। ঠিক আছে, মানে আমার 4 নম্বর নিয়ম বলতে, যদি আমার সদর্থক বা ইতিবাচক ভাবে দেওয়া সম্ভব হয়, আমরা নেতিবাচক বা নর্থক ভাবে দিব না। ঠিক আছে, তাহলে 3 আর 4 কি গেল আমাদের? 3 বললো সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এবং 4 নাম্বার হচ্ছে সদর্থক বা ইতিবাচক ভাবে দেওয়া গেলে ইতিবাচক ভাবে দিতে হবে, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। এখন 3 এবং 4 আমরা পারবো কিনা? 3 এবং 4 এখন বলো 1 থেকে 4 সবাই বুঝছো কিনা? যদি না বুঝো এখনো বলো, আমি একটু উদাহরণ দিয়ে দরকার হলে বোঝাবো। আমি পরবর্তীতে উদাহরণ আনবো বলে এখানে আমি উদাহরণগুলো আনতেছি না, প্রত্যেকটার উদাহরণ আমি পরবর্তীতে নিয়ে আসবো অনুপপত্তিগুলোতে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এই তো আমাদের সাদিয়া দেখছো প্রত্যেকটা হচ্ছে মানে ডিটেলস লিখে দিচ্ছে যে প্রথমটা নিয়মটা কি ছিল, দ্বিতীয় নিয়মটা কি ছিল বারবার। ওকে, আমাদের স্নেহ বলতে পারবে স্নেহ তো আমাদের পেইড বাজিয়েছিল। আচ্ছা, রং তুলি বলছে ক্লিয়ার স্যার, যারা খান ক্লিয়ার। ওকে, এইভাবে সবাই তাহলে বুঝবা। ঠিক আছে, তাহলে প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম এবং চতুর্থ নিয়ম আমরা প্রত্যেকটা হচ্ছে মুখস্থ করে নিব। জাস্ট মানে বুঝতেছি, ঠিক আছে, বাট মুখস্থ করা লাগবে। ঠিক আছে, 3 ছিল সমার্থক শব্দ, 4 হচ্ছে নেতিবাচক ভাবে বের করা যাবে না। সংক্ষেপে মনে রাখার জন্য আমি আবার যদি প্রথম থেকে 4টা নিয়ম সংক্ষেপে মনে রাখার ট্রিক্সটা বলি, তাহলে আমাদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের সংজ্ঞাটি স্পষ্ট হতে হবে, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার বলতে হচ্ছে আমাদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। আমি সংজ্ঞাটা দিব, সেই সংজ্ঞায় আমার মনে করো উদ্দেশ্যতে যা বলছি, বিধেয়তে তাই বলছি, তাহলে একই জিনিস বারবার বললে তো আমি সংজ্ঞার যে পূর্ণ গুণ সেটা তো পাচ্ছি না, যার কারণে আমার সমার্থক বা প্রতিশব্দ আমি সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। 4 নাম্বার বলছে আমি যদি কোনো কিছুকে পজিটিভলি বা ইতিবাচক ভাবে বোঝাতে পারি, কেন আমি নেগেটিভলি নিয়ে আসবো? সুতরাং আমাদের সংজ্ঞাটা দিতে হবে ইতিবাচক ভাবে, নেগেটিভ বা নেতিবাচক ভাবে সংজ্ঞা দেওয়া যাবে না। এই হচ্ছে 1 থেকে 4। আমি আবার বুঝিয়ে বলছি, এখন যাদের সমস্যা ছিল তারা আই গেস বুঝতে পারছো। আমরা এগুলো নিয়ে আবার কথা বলবো, আমরা যখন অনুভবতে আসবো তখন আবার নিয়ম চলে আসবে, সুতরাং একটু মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, ইতিবাচক মানে হচ্ছে আমাদের, ইতিবাচক মানে হচ্ছে সদর্থক বা পজিটিভ। ঠিক আছে, হ্যাঁ বাচক। আমরা লাস্ট নিয়ম দেখবো। লাস্ট নিয়ম বলছে সংজ্ঞায় সঙ্গেয়, সঙ্গেয় মানে হচ্ছে উদ্দেশ্য পদ, সঙ্গেয় মানে হচ্ছে উদ্দেশ্য পদ। আমরা তো জানি উদ্দেশ্য পদ কাকে বলে, একটি যুক্তি বাক্যে বা একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই সঙ্গেয় পদ, সেই উদ্দেশ্য পদ। আমি আবার বলি, একটি বাক্যে বা একটি যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই উদ্দেশ্য, সেটাই সাবজেক্ট, সেটাই আমাদের সঙ্গেয় পদ। এবং সংজ্ঞার্থ পদ হচ্ছে বিধেয় পদ। তাহলে বিধেয় পদ তো জানি আমরা, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সে হচ্ছে বিধেয়, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটা হচ্ছে বিধেয়। সুতরাং আমাদের সংজ্ঞার্থ পদ মানে হচ্ছে বিধেয় পদ। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি যে 5 নম্বর নিয়মে সংজ্ঞায় সঙ্গেয় এবং সংজ্ঞার্থ পদের ব্যাক্যার্থ, ব্যাক্যার্থ মানে কি, সংখ্যা, মানে সঙ্গেয় পদের সংখ্যা এবং হচ্ছে আমাদের সংজ্ঞার্থ পদ মানে উদ্দেশ্য বিধেয় পদের সংখ্যা সমান হবে। মানে হচ্ছে এটা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান কি হবে, রাইট হ্যান্ড সাইড। আর আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, মানে সঙ্গেয় পদ বা উদ্দেশ্য, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের বিধেয়। তার মানে এই দুটোর সংখ্যা যদি সমান হয়, তার মানে আমার 5 নম্বর নিয়মটা মানবে। আর যদি না হয় তাহলে তো নিয়ম মানবে না। আর নিয়ম না মানলে কি হবে, অনুপপত্তি। নিয়ম না মানলে কি হয়, অনুপপত্তি। এখন বলো ভাইয়ারা, তোমরা এই 5টা নিয়ম বুঝছো কিনা এবং মুখস্থ হয়েছে কিনা? 5টা নিয়ম বুঝছো কিনা এবং মুখস্থ হয়েছে কিনা? ব্যাক্যার্থ মানে হচ্ছে পরিমাণ। গুড। এখন বলো যে 5টা নিয়ম ক্লিয়ার কিনা। দেখো যুক্তিবিদ্যা তো কঠিন জিনিস না, বাট আমরা এটাকে মুখস্থ করতে যাই, না বুঝে পড়ি, বাট এটা না বুঝে পড়ার মতো কোনো বিষয় না। এটাকে জাস্ট মুখস্থ মানে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না, বাট বুঝতে হবে বিষয়টা। কিন্তু তুমি এই জাস্ট 5টা নিয়ম তো অবভিয়াসলি মুখস্থ করতে হবে। ক্লাস 1 এর বাচ্চা যদি বলি এটা মুখস্থ করে দিবে, তোমরা কেন পারবে না? আশা করি পারবা। হ্যাঁ, আমাদের বলছে শিফা বলতে পারবে রং তুলি ক্লিয়ার। হ্যাঁ শিফা, ওকে। হিপসা বলতে পারবে, ওকে। হ্যাঁ ইতু, ওর যদি না পারে তাহলে কি পারবে, সবই শেষ। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী চলে যাই। ঠিক আছে, হ্যাঁ আমাদের সাজনা বলছে বুঝছে,
জেসি বলছে ক্লিয়ার। আবু কাইয়ুম বলছে ক্লিয়ার। রাহাত ক্লিয়ার। হ্যাঁ, উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে বিধেয়, কিন্তু উদ্দেশ্য বিধেয় সদর্থক হতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, সাদিয়া বলছে হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট যে প্রত্যেকটাতে চলে যাবো আমরা। দেখো, আমাদের এখানে বলা হয়েছে যে সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি কয়টা? সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি হচ্ছে 10টা। আমরা দেখব যে এই যে আমাদের আছে না যৌক্তিক সংজ্ঞা, এই যৌক্তিক সংজ্ঞার নিয়ম ছিল কিন্তু 5টি কি ছিল? নিয়ম। এই 5টি নিয়মের আমাদের অনুপপত্তি কয়টা আসছে? অনুপপত্তি আসছে 10টা। এই জিনিসটা মনে রাখবা, কারণ অনেক সময় অনেক স্যার এমসিকিউ তে দিয়ে দেবে যে যৌক্তিক সংজ্ঞার নিয়ম তো 5টা, অনুপপত্তি কয়টা? অনুপপত্তি হচ্ছে 10টা। এবং আর একটা জিনিস মনে রাখি আমরা, যে প্রথম নাম্বার নিয়ম ছিল না, এখন কিন্তু নিয়মগুলো মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার নিয়ম কি ছিল? প্রথম নাম্বার নিয়ম ছিল হচ্ছে আমাদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। মানে আমাদের যৌক্তিক সংজ্ঞার পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার কমও উল্লেখ করা যাবে না, তার বেশিও উল্লেখ করা যাবে না। ঠিক আছে? তাহলে প্রথম নিয়ম, আমাদের প্রথম নিয়মে দেখো, প্রথম নিয়মের 4টি অনুপপত্তি আছে। কয়টা অনুপপত্তি? 4টি অনুপপত্তি প্রথম নিয়মের। প্রথম নিয়মের 4টি অনুপপত্তি। একটু খেয়াল করবা যে প্রথম না আমাদের যে নিয়মটা আছে পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। এই যে প্রথম নিয়ম হচ্ছে পূর্ণ যথার্থ। ঠিক আছে, আমরা তো এখনই পড়লাম, সবারই মনে থাকবে পূর্ণ যথার্থ, এবং এটা কি করা যাবে না? কম বেশি উল্লেখ করা যাবে না। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে লিখলাম, কম বেশি না। তার মানে আমাদের যে পদের সংজ্ঞা দেওয়া হবে তার সংজ্ঞাটি পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। এটা ছিল আমাদের 1 নাম্বার নিয়ম। এবং 1 নাম্বার নিয়মে আমাদের 4টা অনুপপত্তি। এখন আমরা যে একটা বাহুল্য সংজ্ঞা জনিত হচ্ছে, একটা আপতিক বা অবান্তর, এগুলো আমরা কিভাবে বুঝবো যে এটা বাহুল্য বা এটা আপতিক? আমাদের কিন্তু সমস্যাটাও এখানে, এবং আরো সমস্যা হয় এটা কি অব্যাপক নাকি এটা অতিব্যাপক। আমাদের সমস্যা এখানেই ঘটে। আমরা একটু দেখবো যে বাহুল্য কোনগুলা এবং হচ্ছে আমাদের আপতিক বা অবান্তর, এই দুটো সমস্যা বেশি হয়। বাট এই দুটো তো আরো কমন জিনিস, এগুলো অনেক অনুপপত্তি থাকবে, তো আমরা এগুলো পারবো। ঠিক আছে, হ্যাঁ, প্রথম নিয়মের 4টা অনুপপত্তি। খেয়াল করো, এখানে আমাদের প্রথম নিয়মের 4টা অনুপপত্তির ফার্স্টটা হচ্ছে বাহুল্য। তো বাহুল্য আমরা কি চিনবো? বাহুল্য মনে রাখবা এই দুইটা, এবং হচ্ছে আমাদের অতিরিক্ত গুণ হিসেবে কি থাকবে? বাহুল্য যেটা, সেটা অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ থাকবে। উপলক্ষণ, দেখো উপলক্ষণ, এই উপলক্ষণটা কি? আমরা জানি বিধেয়ক যে 5 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে উপলক্ষণ, এবং এইটাকে বলা হয়েছে যে গুণ বা গুণাবলী যথার্থের অংশ নয় এবং যথার্থ থেকে নিশ্চিত হয়। অংশ নয় বাট নিশ্চিত হয়। মনে করো ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, মনে করো সবারই আছে, এটা উল্লেখ করা দরকার নেই, সেগুলো হবে আমাদের হচ্ছে উপলক্ষণ। আর যদি আমাদের প্রথম নিয়ম ভঙ্গ করে এবং অতিরিক্ত গুণ হিসেবে আমাদের উপলক্ষণ থাকে, প্রথম নিয়ম ভঙ্গ করে এবং অতিরিক্ত গুণ হিসেবে যদি উপলক্ষণ থাকে, তাহলে সেটা হচ্ছে বাহুল্য। এখন যদি আমরা এটার উদাহরণ বলি, সকল, একটু খেয়াল করবে, আমি এখন এগুলো যদি লিখি আমার অনেক টাইম যাবে, এই জন্য আমি লিখতেছি না, তোমাদের চেষ্টা করতেছি কম সময়ে যদি একটু ভালো একটা সার্ভিস দিতে পারি, একটু মাথায় সেট হয়। তোমরা একটু লিখবা খাতায়, যদি তার খাতায় থাকে ভালো হয়, সামনে নোট করলে সুবিধা হয়, তাহলে কম সময় হয়ে যাচ্ছে, পরবর্তীতে পড়লে অল্প সময় পড়তে পারলে বা হাইলাইট করা, নোট করা পড়লে কিন্তু হয়ে যায়। তো যেটা বলছিলাম আমরা, আমাদের বাহুল্য সংজ্ঞা জড়িত অনুপপত্তি কখন হবে? যখন আমাদের অতিরিক্ত গুণ, এই যে অতিরিক্ত গুণ হিসেবে থাকবে কি? অতিরিক্ত গুণ হিসেবে থাকবে হচ্ছে এইটা, উপলক্ষণ থাকবে। অতিরিক্ত গুণ হিসেবে যখন উপলক্ষণটা থাকবে, তখনই সেটা আমাদের বাহুল্য। এখন যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধা বিশিষ্ট প্রাণী, আমি আবার রিপিট করতেছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধা বিশিষ্ট প্রাণী। এখানে যে ক্ষুধা বিশিষ্ট বলতেছে না, এই ক্ষুধা বিশিষ্টটা কি জানো? এই ক্ষুধা বিশিষ্ট, দেখো প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণীর ক্ষুধা লাগে, তো এটাকে ওদের মানুষের সংজ্ঞায় কিন্তু উল্লেখ করা লাগে না, যার কারণে এর উল্লেখ করতেছে না অতিরিক্ত গুণ হিসেবে। এই অতিরিক্ত গুণ হওয়ার কারণে এটা আমাদের উপলক্ষণে চলে আসতেছে, এই উপলক্ষণ গুণ হওয়ার কারণে এটা হচ্ছে বাহুল্য। যখন আমাদের বলবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিবেকবান প্রাণী, এখানে বিবেকবান হচ্ছে আমাদের উপলক্ষণ, আর উপলক্ষণ আসলে বাহুল্য। ঠিক আছে, এখন আমরা একটু আরেকটা আসি, যে আপতিক। আপতিক যা মনে রাখবা অবান্তর পাই। আপতিকের অপর নামই হচ্ছে অবান্তর লক্ষণ। আর অবান্তর লক্ষণ মানে হচ্ছে অতিরিক্ত গুণ হিসেবে সে অবান্তর লক্ষণই আসবে, অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ আসবে। ঠিক আছে, আর অবান্তর লক্ষণ তো জানি আমরা যে একটি জাতিকে অন্যান্য সকল উপজাতি থেকে
আলাদা করবে যে গুণটা, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। আমি আবার বলি সংক্ষেপে, একটা জাতি থেকে তার অন্যান্য সকল উপজাতি থেকে একটি নির্দিষ্ট উপজাতি থেকে যে গুণটা আলাদা করে দিবে, সেটা হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ না, সেটা হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ। এখন আমাদের অবান্তর লক্ষণ না, কিন্তু সেটা হচ্ছে বিভেদক লক্ষণ। এখন অবান্তর লক্ষণ হচ্ছে উপলক্ষণের একই নিয়ম, মানে উপলক্ষণ বলতে নিশ্চিত হয়, এটা হচ্ছে নিশ্চিত হয় না। মনে করো এটা হচ্ছে, মানে যারা চট্টগ্রামে আছো তারা বুঝতে পারবে কি, তারা খুব সহজে বুঝতে পারবে, এটা হচ্ছে বাইক্কা। আমি বারবার বলি এটা বাইক্কা কথাবার্তা, বাইক্কা কথাবার্তা, বা এটা হচ্ছে বাইক্কা কাজ, ঠিক আছে। এই বাইক্কা কাজকর্ম হচ্ছে আমাদের কি, এই বাইক্কা কাজকর্ম হচ্ছে অবান্তর লক্ষণ, মানে হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে, মানে লাগতেছে না, অপ্রাসঙ্গিক কোনো জিনিসপাতি, মানে অপ্রয়োজনীয় এমন কিছু যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে সেটা হবে আমাদের অবান্তর। এখন যদি আমি একটা উদাহরণ ডিরেক্টলি একটা বলতে যাই, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট দ্বিপদী প্রাণী। তো মানুষের দুইটা পা আছে, এটা বাইক্কা হয়ে যাচ্ছে না, এটা সবাই জানি। তো এটা যদি আমরা বলি এখানে, তাহলে কি হবে, এটা হবে আমাদের অবান্তর লক্ষণ, এবং এই জন্য আপদী অবান্তর সংজ্ঞাজনিত অনুভূতি। প্রশ্নে কি এখানে বের করতে পারি? হ্যাঁ, প্রশ্ন বের করতে শিখতে হবে আমাদের, মানে প্রশ্নটা কি চাচ্ছে, ঠিক আছে। যদি কোনো পদের সঙ্গে উপলক্ষণ উল্লেখ করা হয় তাহলে বাহুল্য অনুভূতি। হ্যাঁ মায়া, ঠিক কথা বলছো। তাহলে এখানে আমাদের উপলক্ষণটা বললাম ভাইয়া ইমন, যে উপলক্ষণ হচ্ছে মানে যে গুণ বা গুণাবলী একটি যাহতের অংশ নয়, কিন্তু যাহত থেকে নিশ্চিত হয়। মনে করে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, এগুলো সবই হচ্ছে আমাদের উপলক্ষণ। আর অবান্তর লক্ষণ বললাম নিশ্চিত হয় না, জাস্ট একটা না দিলেই, উপলক্ষণের সংজ্ঞার সাথে একটা না যুক্ত করলে আমাদের কি হবে, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। এবং এটা হচ্ছে অতিরিক্ত গুণ, অপ্রয়োজনীয় গুণ, যেটা আমাদের উল্লেখ কর, মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য না, উল্লেখ করি এখানে অতিরিক্ত গুণ হিসেবে এবং অপ্রয়োজনীয় গুণ হিসেবে। বললাম না মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট বুদ্ধিবৃত্তি বিশিষ্ট দ্বিপদী প্রাণী। তো এই দ্বিপদী বলার কারণে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ। আমরা প্রত্যেকটা উদাহরণ দেখবো শেষে, এখন জাস্ট যতটুকু বলছি একটু জাস্ট মাথায় রাখো, ঠিক আছে। এরপর দেখো অব্যাপক। অব্যাপক মানে মনে রাখবা তোমার জাতিতে যা বলছে এখানে হচ্ছে উপজাতিতে তার চেয়ে বেশি, মানে এক কথায় তোমার উদ্দেশ্য পদে যা চাইছে বিধেয় পদে তার চেয়ে কম উল্লেখ করছে। কম মানে অব্যাপক, যতটুকু হওয়ার দরকার ততটুকু হলে তো আমাদের ঠিক হতো, ব্যাপক হতো, বাট এটা অব্যাপক হয়ে গেছে, মানে যা চাইছে তোমার উদ্দেশ্য পদে বিধেয় পদের সংজ্ঞায় সেটা হচ্ছে কম উল্লেখ করছে, যা চাইছে তার চেয়ে কম, কম বললে অব্যাপক, ঠিক আছে। আমরা এটা প্রত্যেকটা উদাহরণ দেখবো শেষে। এরপরে আমাদের বলতেছে অতি ব্যাপক। তো অতি ব্যাপকটা কি, মনে করো অতি চালাক, মানে বেশি বুঝে গেছে। তো এখানে হচ্ছে অতি ব্যাপক, মানে যা তোমার উদ্দেশ্য পদে চাইছে বা সংজ্ঞা পদে চাইছে, তোমার সংজ্ঞার্থ পদ বা বিধেয় পদে তার চেয়ে বেশি বলে ফেলছে, মানে যা চাইছে তার চেয়ে বেশি। যদি বলি মানুষ হয় প্রাণী, তো এখানে মানুষ ভাই, মানুষ ছাড়া আরো অনেক তো প্রাণী আছে, তো এটা হবে আমাদের কি, অতি ব্যাপক। যদি বলতাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট শিক্ষিত প্রাণী, তাহলে এটা হতো অব্যাপক, ঠিক আছে। উদাহরণ কিন্তু আমরা বলেই ফেললাম, জাস্ট মনে রাখবো কিভাবে। বাইক্কা মানে হচ্ছে, আচ্ছা বাইক্কা মানে হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, ঠিক আছে। এই বাইক্কা মানে অপ্রয়োজনীয়। আচ্ছা এটা হচ্ছে চাট গায়ে ভাষা, তোমরা বললো না এটা বইতে নাই কেন, এটা হচ্ছে চাট গায়ে ভাষা, আমি চট্টগ্রামে এসে শিখছি, তার আগে আমি জানতাম না। ওকে, তাহলে আমাদের ফার্স্ট নাম্বার নিয়মের কয়টা অনুভূতি ভাইয়ারা? চারটা। আমরা একটু মনে রাখবো, এক নাম্বার নিয়মের চারটা অনুভূতি। আমরা কি পারবো এটা? এক নাম্বার নিয়মের যদি অনুভূতি পরীক্ষা আসে, একটু কমেন্ট করে ঝটপট। হ্যাঁ বাইক্কা মানে অকাজের, এই যে চট্টগ্রামের মানুষ কিন্তু এটা অ্যান্সার দিছে। হ্যাঁ কম বললে মানে উদ্দেশ্য পদে, আমি কোনটাতে বোঝাচ্ছি তোমাদের, অতি ব্যাপক মানে হচ্ছে উদ্দেশ্য পদে যা চাইছে, উদ্দেশ্য পদে যা চাইছে তার চেয়ে এখানে কম। তো এখানে কম আসলেই সেটা হচ্ছে আমার কি হবে, অব্যাপক। বাট অতি ব্যাপক উদ্দেশ্য পদে যা চাইছে তার চেয়ে এখানে বেশি, তো বেশি বললে আমার সেটা কি হবে, অতি ব্যাপক, মানে উদ্দেশ্য পদের সাথে কম্পেয়ার করবা। এখন যদি তুমি হচ্ছে বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদ কম্পেয়ার করো, তাহলে তোমার এটা তোমার সিস্টেমে তুমি কিভাবে অ্যান্সার করতেছো, ঠিক আছে। হ্যাঁ ওকে, আরেকবার বোঝাবো এটা, আমরা আবার শেষে প্রত্যেকটা নিয়মের একটা উদাহরণ দেখে বুঝবো, ঠিক আছে। এখন জাস্ট মনে রাখবা এইগুলো কিভাবে আসছে। ওকে, আমরা পরেরটা চলে যাই ভাইয়ারা। তাহলে এক নম্বর নিয়মে চারটা অনুভূতি মনে রাখবে, এই চারটা। আমরা দুই নম্বর নিয়মে চলে আসবো। দুই নম্বর নিয়ম ছিল কি, দুই নম্বর নিয়ম ছিল আমাদের সংজ্ঞার, যে পদের সংজ্ঞা দেবে সংজ্ঞাটির তার মানে তার কি হবে, তার চেয়ে স্পষ্ট হবে। যে পদের সংজ্ঞা দেবে সংজ্ঞাটি তার চেয়ে স্পষ্টতর হবে, এবং সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। মানে সংজ্ঞায় আমি রূপক শব্দ বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করতে পারবো না। মানে এই যে সেই জন্য যদি ব্যবহার করি তাহলে কি হবে, দেখো আমাদের নিয়মে বলছিল রূপক বা দুর্বোধ্য ব্যবহার করা যাবে না, যদি করি
তাহলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর দুর্বোধ্য করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর মনে রাখবা রূপক মানে হচ্ছে তুলনা, বুঝাবে তুলনা, তুলনা। আর দুর্বোধ্য মনে করবা মানে সবাই এটা জানে না, সবাই জানে না। আর এটা হচ্ছে মানে প্রচলিত না, প্রচলিত না, ঠিক আছে, এটা হচ্ছে প্রচলিত না। যেগুলো যে শব্দগুলো তোমার মনে করো সবাই জানে না বা প্রচলিত এমন শব্দ না, সেগুলো যদি বলি তাহলে সেটা দুর্বোধ্য, মানে আমাদের জন্য জানা খুবই কষ্টসাধ্য, এগুলো যে কষ্টসাধ্য, ঠিক আছে। এই কষ্টসাধ্য গুলা আমাদের সব বা সবাই জানে না, আর বলতে প্রচলিত না, এরকম শব্দগুলো আমরা বলবো হচ্ছে দুর্বোধ্য, এরকম শব্দগুলো বলবো দুর্বোধ্য। এখন যদি বলি রূপকের ক্ষেত্রে, রূপক দেখো বলছি কি তুলনা, তো এই রূপকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে উট হয় মরুভূমির জাহাজ। ভাই মরুভূমির জাহাজ আর উট এক জিনিস? তোমাকে উটকে কি করছে, এই উটকে বলছে উট হয় মরুভূমির জাহাজ, তো উটকে মরুভূমির জাহাজের তুলনা করছে। এখন যদি তোমার আমি এখানে বলি যে মরুভূমির জাহাজ, তো মরুভূমির জাহাজ আর এ হচ্ছে উট একই জিনিস? না ভাই, এটাকে তুলনা করতেছে। এরকম যদি তুলনা করে একটার সাথে একটা, এই তুলনার ক্ষেত্রে আমার কি হবে রূপক। রূপক মানে হচ্ছে রূপকথা এরকম জিনিস, ঠিক আছে। এরকম তুলনা করলে আমরা বুঝবো হচ্ছে সেগুলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর যদি আমরা বলি যে দুর্বোধ্য মানে কি, যেগুলো সবাই জানে না বা প্রচলিত না এমন কোন শব্দ নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা সেগুলো সবই কি হবে, সেগুলো সবই হচ্ছে আমাদের দুর্বোধ্য। যদি বলি সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, এই যে দুর্মূল্য বলছে আমরা, দুর্মূল্য, এই দুর্মূল্য এই কথাটা যদি আমরা ইউজ করি এরকম, মানে এইসব ওয়ার্ডকে আমরা জীবনে শুনছি, এরকম ওয়ার্ড যদি আমরা ইউজ করি তাহলে সেগুলো কি হবে আমাদের, তাহলে সেগুলো হয়ে যাবে আমাদের হচ্ছে সেগুলো হয়ে যাবে সবই হচ্ছে কি, সবই হচ্ছে আমাদের, হ্যাঁ এটা হবে সবই আমাদের দুর্বোধ্য, ঠিক আছে। তাহলে আমাদের 2 নাম্বার নিয়মে কি বলছিল, 2 নাম্বার নিয়ম হচ্ছে স্পষ্ট হতে হবে, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, যদি করি তাহলে আমাদের দুইটা অনুপপত্তি, অনুপপত্তি দুইটা কি কি, একটা হচ্ছে আমাদের রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি আর একটা হচ্ছে দুর্বোধ্য। এখন বলো ভাইয়ারা পারবা কিনা এই যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, উদাহরণ দেখে বুঝতে পারবে কিনা, একটু কমেন্ট করো যে বুঝতে পারবা কিনা। ইউসুফ ভাইয়া তুমি পরে দেখে নিও, মানুষ হয় সৃষ্টির মুকুট, হ্যাঁ এরকম যদি ইউজ করা হয়, ওকে সাদিয়া, হ্যাঁ গুড। তাহলে আমরা পারবো কিনা ভাইয়ারা 2 নাম্বার নিয়ম, আশা করি 2 নাম্বার নিয়মের এই যে দুইটা অনুপপত্তি আমরা পারবো। তাহলে দেখো আমরা যে প্রথম 2টা নিয়ম পড়লাম, এই প্রথম 2টা নিয়মে আমাদের অনুপপত্তি ছিল কয়টা, প্রথমটাই 4টা পরেরটাই 2টা, 6টা অনুপপত্তি আমরা পড়ে ফেলছি। প্রথম নিয়মে ছিল 4টা, একটা বাহুল্য আর একটা হচ্ছে অবান্তর, অতিব্যাপক, অব্যাপক, 4টা। আর 2 নাম্বার হচ্ছে রূপক আর দুর্বোধ্য। আর একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা নিয়ম থেকে তো অনুভূতি আসে, সুতরাং নিয়মেরটা যদি মাথা থাকে তাহলে কোনটা মানতেছে না সেটা হবে আমাদের ওই নিয়মের অনুপপত্তি, কোনো ব্যাপারই না। গুড, খুবই সহজ, হ্যাঁ এগুলো কোনো ব্যাপারই না, খুবই সিম্পল। নারী হচ্ছে বসন ভূষণ, হ্যাঁ আমাদের সাজনা সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, ভেরি গুড, গুড। হ্যাঁ কোশ্চেন প্র্যাকটিস করাবো আজকে, আমাদের ক্লাস শেষে কোশ্চেন থাকবে, কোশ্চেন অবশ্যই থাকবে, কেন থাকবে না। আমরা পরেরটা চলে যাই, পরেরটা আমাদের বলছে দেখো কি 3 নাম্বারটা খুবই সহজ, 3 নাম্বারটা আমাদের সময় লাগবে না। 3 নাম্বারটা আমাদের বলছিল না যে আমাদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, এটা কিন্তু সেই সমার্থক। 3 নাম্বার নিয়ম ছিল প্রতিশব্দ, প্রতিশব্দ, ঠিক আছে, প্রতিশব্দ বা কি ছিল সমার্থক শব্দ। তো এটা যদি আমরা ইউজ করি, দেখো এই শব্দগুলো ইউজ করলে কি হয়, তুমি উদ্দেশ্য পদে যা বলতেছো তুমি কিন্তু বিধেয় পদে সে একই কথাই বলতেছো। তো উদ্দেশ্য বিধেয় যদি সেম জিনিস আসে তাহলে কি সে চক্র আকারে ঘুরতেছে না। মনে করো তুমি এখানে এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়, তার মানে এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়, ঠিক আছে। তো এখানে যা বলছো তার মিনিংও যা, এখানে যা বলছো তার মিনিংও তা, তাহলে কি হচ্ছে চক্রাকারে ঘুরতেছে, মানে মিনিং একই, অর্থ একই, অর্থ একই থাকে এরকম একই জিনিস বারবার বলি তাহলে সেটা চক্র, তার সেটা চক্র। যদি বলি ফুল হয় পুষ্প বা পাখি হয় বিহঙ্গ, যেটা বলছিলাম পড়ানোর সময় নিয়ম, দেখো এর ফুল মানেও যা, পুষ্প মানেও তা, মানে এখান থেকে এখানে যাচ্ছে তো এখান থেকে এখানে আসছে, একই জিনিস বারবার বলতেছি, নতুন কিছু পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে চক্র। তাহলে 3 নাম্বার নিয়মের অনুপপত্তি কয়টা, একটা অনুপপত্তি একটা, এবং সেটা কি
চক্র। মনে থাকবে ভাইয়ারা? 3 নাম্বার নিয়মের অনুভূতি মনে থাকবে? বলো 3 নাম্বার নিয়মের অনুভূতি। হ্যাঁ, লাউ হয় কদু। লাউ মানে যা, কদু মানে তা। তো 3 নাম্বার নিয়ম পারবো কিনা আমরা একটু কমেন্ট করি, পরে 4 নাম্বার নিয়মে চলে আসি। 4 নাম্বার নিয়ম খেয়াল করো, 4 নাম্বার নিয়ম কি বলছে আমাদের? 4 নাম্বার নিয়ম বলছে হচ্ছে আমাদের ইতিবাচক হয়ে দিতে হবে। ইতিবাচক, ইতিবাচক, নেতিবাচক না। ঠিক আছে, নেতিবাচক না, আমি ক্রস দিলাম, নেতিবাচক না আর ইতিবাচক ভাবে দিতে হবে। তার মানে আমাদের যে 4 নাম্বার নিয়ম বলছে সংজ্ঞাটি যদি ইতিবাচক ভাবে দেওয়া যায় তাহলে ইতিবাচক ভাবে দিতে হবে, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। যদি আমরা নেতিবাচক ভাবে দিই তাহলে কি হবে? নর্থক। সহজ জিনিস, মানে নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি হবে। যদি আমরা নেতিবাচক ভাবে দিই তাহলে সেটা হবে নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি। মনে করো বললাম আলো হয় অন্ধকারের বিপরীত, তো আমি আলোর সংজ্ঞা দিচ্ছি একটা বিপরীত কোনো একটা শব্দ দিয়ে। আবার যদি বলি আমরা বেদনা হয় আনন্দের অভাব, মানে আমি বেদনার সংজ্ঞা দিচ্ছি কিন্তু আনন্দের অভাব বলে দিচ্ছি। তো এরকম ভাবে যদি আমি সংজ্ঞা দিই তাহলে আমার কি হবে? তাহলে আমার এই 4 নাম্বার নিয়ম লঙ্ঘন হবে। এখন বলো যে 4 নাম্বার নিয়ম পারবা কিনা? খুবই সহজ কিন্তু, 3 এবং 4 মনে রাখবা। 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম, 4 নাম্বার নিয়ম। 1 নাম্বারে ছিল 4টে অনুভূতি, এখানে 2 নাম্বারে ছিল 2টা, 3 নাম্বারে 1টি, 4 নাম্বারে 1টি। তাহলে এই যে আমাদের কয়টা হলো? 4 আর 2 6 7 8, তার মানে 5 নাম্বার নিয়মের 2টা অনুভূতি আছে। ঠিক আছে, আমরা 5 নাম্বার নিয়ম দেখলে আমাদের অনুভূতি শেষ, এবং তারপরে আমরা অনুভূতির চার্ট দেখবো কোনটা কোন অনুভূতি, উদাহরণ সহ দেখবো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, দেন আমরা শেষ করবো। ওকে, হ্যাঁ, আম নয় জাম। গুড ওয়াহিদ, ভেরি গুড। স্নেহা সবার হচ্ছে। সাজনা ভেরি গুড, তোমরা সবাই পারতেছো। পাপ হয় পুণ্য, পাপ নয় পুণ্য। হ্যাঁ, মানে নেতিবাচক, নর্থক সংজ্ঞা দিলেই সেটা নেতিবাচক। আমাদের 4 নাম্বার নিয়মের অনুভূতি ঘটবে। ঠিক আছে, এখন আমরা আসবো হচ্ছে 5 নাম্বার এবং আমাদের শেষ নিয়ম, যার 2টা অনুভূতি আছে। ঠিক আছে, যার 2টা অনুভূতি আছে। একটু খেয়াল করি 5 নাম্বার নিয়ম আমাদের কি বলছে। হ্যাঁ, এক কথায় 4 নাম্বার নিয়ম খুবই সহজ, নেতিবাচক মানে সংযোজক যদি না বাচক হয় খুব সহজে বুঝবে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি। ওকে, হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়ম বলছে কি, সংজ্ঞেয় পদ সমান সংজ্ঞার্থ পদ। আমরা যেটা বলছিলাম কি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে আমাদের এক কথা এটাকে বলতে আমরা উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ সমান বিধেয় পদ। এবং আরেকটা কথা বলতে কিন্তু এদের সংখ্যা সমান হবে, মানে 5 নম্বর নিয়ম বলতে হচ্ছে আমাদের সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ বা এদের সংখ্যা কি হবে, এদের সংখ্যা বা এদের পরিমাণ কি হবে, সমান হবে। সংখ্যা বা পরিমাণ হচ্ছে সমান হবে, সেটা হচ্ছে আমাদের কি 5 নাম্বার নিয়ম। আমাদের কিন্তু নিয়ম আমি প্রত্যেকটা অনুভূতি পড়ানোর সময় বলে দিচ্ছি, মানে নিয়মটা আমাদের ম্যান্ডেটরি মনে রাখতে হবে। যদি নিয়ম মনে না থাকে আমি তো অনুভূতি ধরতে পারবো না। যদি নিয়মই মনে না থাকে, আমার যে নিয়ম মানতেছে কি না মানতেছে আমি ধরতে পারবো? কখনোই পারবো না। সুতরাং ফার্স্ট কাজ হচ্ছে আমার নিয়ম মনে রাখা। ওকে, এখন দেখো আমরা বলছিলাম হচ্ছে 5 নাম্বার নিয়ম সংজ্ঞেয় পদ, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে আমার উদ্দেশ্য পদের সংখ্যা যা, উদ্দেশ্য পদের সংখ্যা যা আর বিধেয় পদের সংখ্যা তাই হবে। এখন যদি বলি মানুষ হয় প্রাণী, তো এখন খেয়াল করো এই প্রাণীর সংখ্যা আর মানুষের সংখ্যা কি সেম? ভাই মানুষ মনে করো 850 কোটি, তো প্রাণী আছে হচ্ছে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, তো সমান হবে না। তো সমান না হলেই তো আমার কি হবে, অতি ব্যাপক, মানে আমার এখানে যা চাইছে এখানে তার চেয়ে বেশি, যে যা চাইছে তার চেয়ে বেশি হলে অতি ব্যাপক। আমরা কিন্তু অতি ব্যাপক এবং অব্যাপক নিয়ে 1 নাম্বার নিয়মে কথা বলছি, এখন 5 নাম্বার নিয়মে আসি। তো এখানে বলছে অতি ব্যাপক হবে। ওকে, হ্যাঁ, তারপরে দেখি অব্যাপক। অব্যাপক কখন হবে? মনে করো বলছে মানুষ হয়, এখানে যদি আমরা একটু সংক্ষেপে বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট
অশিক্ষিত প্রাণী, তো আমাদের শিক্ষিত কিন্তু বাদ যাচ্ছে। আবার যদি আমরা বলি বিশ্ববিদ্যালয় হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু আমাদের অতি ব্যাপক হবে। মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ছাড়া আরো অনেকগুলো আছে, সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান সমান কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে না। যার কারণে আমাদের এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে যখন আমার উদ্দেশ্য পদের সংখ্যা চায় আমার হচ্ছে কি, মানে বিধেয় পদ বা সংজ্ঞার্থ পদের সংখ্যা বেশি থাকবে, যা চাইছে তার চেয়ে বেশি হলেই অতি ব্যাপক, আর যা চাইছে তার চেয়ে কম হলে অব্যাপক। এখন যদি আমরা বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট সভ্য প্রাণী, তাহলে এখানে দেখো মানুষ মানে আমার সভ্য, অসভ্য তো মানুষ মানে অনেকগুলো আছে না যারা অসভ্য কাজ করে, অনেকগুলো আছে কিন্তু টোটালি অমানুষের মতো কাজ করে বাট দেখতেছে মানুষ, তাহলে তারা অসভ্য। সুতরাং মানুষ যদি বলি আমরা এটা হবে অব্যাপক। মানুষ যদি বলি আমরা মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট সভ্য প্রাণী, তাহলে অসভ্যদের বাদ দিচ্ছি, যার কারণে তারা হবে কি, তারা হবে আমাদের হচ্ছে, তারা হবে আমাদের অব্যাপক। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটাকে কিন্তু কিভাবে দেখব, প্রত্যেকটার মানে অনুপবর্তী নিয়ম এবং নিয়মের সাথে অনুপবর্তী খেয়াল করব। ঠিক আছে, একটু দেখো এটা খুবই সহজ, আমরা কিন্তু এরপর এমসিকিউ প্র্যাকটিসে রাখছি, তোমাদের একটা ক্লাসে আমি চেষ্টা করছি সবগুলো মানে একটু কভার করে দেওয়ার, যাতে যাদের সমস্যা ছিল যে অনেকে বলতে ফ্রি ক্লাসে, তো ফ্রি ক্লাসে কিন্তু পেয়ে যাচ্ছ। একটু খেয়াল করো এখানে আমাদের আমি বলছিলাম যে প্রত্যেকটা নিয়ম ভালো করে মনে রাখতে হবে, আমি নিয়মগুলো আবার রিপিট করবো এবং প্রত্যেকটা অনুপবর্তী কিন্তু দেওয়া আছে, আমার রিপিট না করলে হয়ে যাবে, জাস্ট নিয়মগুলো তোমাদেরকে ধরাই দিব। ফার্স্ট নাম্বার নিয়ম কি বলছিল, প্রথম নাম্বার নিয়মে প্রথম নাম্বার নিয়ম বলছে পূর্ণ যথার্থ, পূর্ণ যথার্থ কি করা যাবে না, কম বেশি না, কম বেশি না কিন্তু, ঠিক আছে কম বেশি না, এটা হচ্ছে আমাদের এক নাম্বার নিয়ম। এবং সেই এক নাম্বার নিয়মের আমার চারটা অনুপদ ছিল, কয়টা, চারটা। বাহুল্য মানে কি, উপলক্ষণ অতিরিক্ত গুণ, আর এটা হচ্ছে অবান্তর মানে অবান্তর অতিরিক্ত গুণ। অব্যাপক, অব্যাপক মানে হচ্ছে কি, উদ্দেশ্য পদে যা চাইছে আমরা উদাহরণ দেখবো, বিধেয় পদে যাচ্ছে কম, ঠিক আছে। আর অতি ব্যাপক মানে হচ্ছে আমার উদ্দেশ্য পদে যা চাইছে তার চেয়ে বিধেয় পদে বেশি নিয়ে আসছে, এটা হচ্ছে অতি ব্যাপক। এখন প্রত্যেক চারটার উদাহরণ দেখবো আমরা, যদি আমরা পাশে অনুপবর্তীর পাশেই উদাহরণগুলো দেখতে পারি তাহলে আমাদের খুব সহজেই মানে এটা ধরা মানে সুবিধা হবে, খুব সহজে ধরতে পারবো আমরা। একটু খেয়াল করি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট ক্ষুধা বিশিষ্ট জীব। দেখো ক্ষুধা প্রত্যেকটা মানুষের লাগে এবং কি প্রত্যেকটা জীবেরও ক্ষুধা লাগে ভাই, সুতরাং এমন একটা গুণ নিয়ে আসছে যেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তার থেকে নিশ্চিত হয়। মানে এই ক্ষুধা ভাই কিন্তু আমি বলছিলাম ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, বিবেক, সৃজনশীল, এই গুণগুলো সবই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির থাকবে, প্রত্যেকটা মানুষের থাকে, সুতরাং এগুলো এক্সট্রা করে উল্লেখ করতে হয় না, যদি উল্লেখ করে ফেলি তাহলে সেটা হবে আমাদের কি, এই যে বাহুল্য সংজ্ঞাযুক্ত অনুভূতি। কারণ কি, কারণ এখানে এই যে অতিরিক্ত গুণ হিসেবে আমাদের উপলক্ষণ আসছে, এই জন্য এটা হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুভূতি। আমরা দুই নাম্বারটা খেয়াল করব, বলছে অবান্তর, তা অতিরিক্ত গুণ হিসেবে কি থাকবে, অবান্তর লক্ষণ। এখন খেয়াল করো মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী, তো স্তন্যপায়ী প্রাণীর কথা বললে আমাদের কি হচ্ছে, মানে মানুষের একটা বাক্যের কথা, কারণ আমরা জানি মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, সুতরাং এটা কিন্তু উল্লেখ করতে হয় না, এটা উল্লেখ করার কোনো প্রশ্ন আসে না। যদি আমরা বলি মানুষের বুদ্ধিবৃত্তি বিশিষ্ট দ্বিপদী প্রাণী, এই দ্বিপদী বললেও সেটা কি হবে, সেটা হবে আমাদের অবান্তর লক্ষণ, কারণ এগুলো আমাদের মানুষের থাকে, এক্সট্রা করে উল্লেখ করতে হয়, বাক্যা বা অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করতে হয় না, যার কারণে এটা হচ্ছে আমাদের অবান্তর। এরপরে দেখবো অতি ব্যাপক এবং অব্যাপক। আমরা অব্যাপকটা আগে খেয়াল করি, অব্যাপক মানে আমার এখানে যা চাইছে এখানে তার চেয়ে কম, যদি আমার উদ্দেশ্য পদে যা চাইছে তার যদি এখানে কম থাকে, অনেকে আবার তোমাদের ব্যাখ্যা দেয় যে এখানে যা আছে তার চেয়ে এখানে কম, তো আমি বলি উদ্দেশ্য পদের সাথে, কারণ উদ্দেশ্য আমরা আগে দেখি, উদ্দেশ্য পদে যা বলছে যা চাইছে তার চেয়ে এটা যদি কম থাকে তাহলে সেটা অব্যাপক। খেয়াল করো বিড়াল হয় কালো রং বিশিষ্ট প্রাণী, ভাই বিড়াল কি শুধু কালো রঙের হয়, অন্য কালারে কি বিড়াল হয় না, তো এখানে কিন্তু আমাদের অংশটা কমে যাচ্ছে। বিড়াল কি কালো রং বিশিষ্ট, কেন, বিড়াল তো সাদা রং বিশিষ্ট আছে, বিড়াল তো কমলা রং বিশিষ্ট আছে, অনেক কালারের বিড়াল আছে, তো আমাদের শুধু এখানে বলছে কালো রং বিশিষ্ট, মানে আমার যা চাইছে তার চেয়ে কম বলছে। বিড়াল মানে তো বিড়ালের পারফেক্ট সংজ্ঞা দিতে, পূর্ণ সংজ্ঞা, এখানে যে আমাদের কম দিচ্ছে, কম দেওয়ার কারণে অব্যাপক। এখন বেশিটা খেয়াল করো, বেশি দিলে যে অতি ব্যাপক। শাপলা হয় একটি ফুল, দেখো শাপলা একটি ফুল, ভাই শাপলা ছাড়া আরো অনেকগুলো তো ফুল আছে, শাপলা ছাড়াও তো অনেক ফুল আছে, আমরা শাপলাকেই বলছি ফুল, তো এখানে আমার উদ্দেশ্য পদে যা চাইছে বিধেয় পদে যাচ্ছে বেশি, মানে শাপলা ফুল বলছে, শুধু শাপলাই ফুল, অন্যগুলা কি ফুল না, হ্যাঁ অন্যগুলাও ফুল,
তাদেরকে আমরা নেগলেক্ট করতেছি না, যার কারণে এটা হবে অতি ব্যাপক। এখন তো আরো ক্লিয়ার হওয়ার কথা, আমি যখন নিয়মগুলো পড়াচ্ছিলাম, অনুভূতি পড়াচ্ছি, এখন কিন্তু প্রত্যেকটা নিয়মের সাথে সাথে অনুভূতি দেখাচ্ছি, সুতরাং আর সমস্যা থাকার কথা না, নিয়ম সাথে সাথে অনুভূতি। ঠিক আছে, এখন একটু খেয়াল করবো, এখন আর সমস্যা থাকবে না আমি মনে করি। তাহলে আমাদের প্রথম নিয়মটা আলহামদুলিল্লাহ কাভার। আমরা সেকেন্ড নিয়মে আবার আসি। সেকেন্ড নিয়ম হচ্ছিল রূপক দুর্বোধ্য। রূপক আর দুর্বোধ্য ব্যবহার করা যাবে না, ঠিক আছে, দুর্বোধ্য ব্যবহার করা যাবে না। যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি হবে, আমাদের রূপক সংজ্ঞাজনিত অনুবোধ হবে এবং দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুভূতি। দেখো বলছে প্রয়োজনীয় আবিষ্কারের জননী, আমাদের যে রূপক হয়ে বলছে মানে প্রয়োজনীয় আবিষ্কারের জননী, এটা কিন্তু রূপক, টোটালি রূপক, মানে তুলনা করছে প্রয়োজনীয় আবিষ্কারের জননী, মানে এটা সংজ্ঞা হয় একটা, মানে তুলনা করা সংজ্ঞা কিন্তু, যার কারণে এটা আমাদের হ্যাঁ উদাহরণ সহ পড়লে পানির মতোই লাগে এবং কোশ্চেন সলভ করলে একটু মাথায় জট লাগে, তো কোশ্চেন সলভ করতে হবে। আমরা কোশ্চেন রাখছি আজকে 4-5টা এমসিকিউ, এগুলো একটু জট লাগার জন্য, ঠিক আছে। তারপর দেখো দুর্বোধ্য কখন হবে, যখন দেখবে যে সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল। এই দুর্মূল্য ওয়ার্ডটা যখন জীবনে দেখছো, মানে এমন কোন ওয়ার্ড নিয়ে আসবে সংজ্ঞায় যেগুলো আসলে আগে আমরা পরিচিত না, এমন কোন ওয়ার্ড যদি নিয়ে আসে সেগুলো হবে, তাহলে সেগুলো হবে আমাদের দুর্বোধ্য। ঠিক আছে, তাহলে 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার। 2 নম্বরে 2টা অনুভূতি, 1 নম্বরে ছিল 4টা। আমরা 3-এ চলে আসি। 3-এ কি ছিল, সমার্থক, সমার্থক বা প্রতিশব্দ, ঠিক আছে, ব্যবহার করা যাবে না সংজ্ঞায়। সমার্থক প্রতিশব্দ ব্যবহার করলে আমাদের কি হবে, চক্রক, কারণ বলছিলাম চক্রাকারে একই শব্দ একই অর্থ আসে, যার কারণে এগুলো চক্রক বা আমাদের চক্রক সংজ্ঞায়িত অনুভূতি। তো চক্রকের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখবো। যিনি শিক্ষকতা করেন তিনি তো শিক্ষক, তো আমাদের শিক্ষকতা আর শিক্ষক একই জিনিস বারবার চলে আসছে না, আমরা মানে পাখি হয় বিহঙ্গ, যিনি শিক্ষকতা করেন তিনি শিক্ষক, নতুন কিছু আসতেছে না। তো এরকম যদি একই শিক্ষকতা শিক্ষক, শিক্ষকতা আর শিক্ষক কি ডিফারেন্ট কিছু, একই জিনিস, যার কারণে এটা হবে আমাদের চক্রক। ঠিক আছে, আমরা তারপরটা আসবো নিয়ম 4-এ বলতে আমাদের ইতিবাচক ভাবে দিতে হবে, ইতিবাচক, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। যদি ইতিবাচক ভাবে দিই তাহলে সেটা আমাদের দিতে হবে, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। যদি দিয়ে ফেলি তাহলে আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুভূত হবে। নর্থক, খেয়াল করো বলতে স্বাস্থ্য, স্বাস্থ্য হয় অসুস্থতার বিপরীত। অনেক সময় দেখবে এখানে সংযোগ নয় দিয়ে করবে, কিন্তু এখানে যেহেতু এই যে বিপরীত কথা বলছে, সুতরাং এখানে আমাদের সংযোগটা চেঞ্জ করা লাগে নাই। এখানে বলছে স্বাস্থ্য হয় অসুস্থতার অনুপস্থিতি বা সুস্থতার অনুপস্থিতি, অসুস্থতার অনুপস্থিতি স্বাস্থ্যটা। তো এই যে আমাদের বিপরীত করে বোঝাচ্ছে, বিপরীত করে বোঝালেই সেটা হবে আমাদের নর্থক, বা নেতিবাচক দিলে আমাদের নর্থক। 5 নম্বরে আসবো এবং সেখানে 2টা অনুভূতি। ঠিক আছে, 5 নম্বর বলছে সেখানে অতিব্যাপক এবং অব্যাপক। অতিব্যাপক আর অব্যাপক আই গেস তোমরা বুঝতে পারছো। উদাহরণটা দেখি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি বিশিষ্ট সভ্যজীব। এই যে এখানে কিন্তু সংখ্যা কম, সংখ্যা কম হওয়ার কারণে অব্যাপক, আর সংখ্যা বেশি হবে কখন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। দেখো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যা, শিক্ষা প্রতিষ্ঠান তার চেয়ে বেশি, কারণ বিশ্ববিদ্যালয় ছাড়াও অনেক স্কুল কলেজ মাদ্রাসা এগুলো সবই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এবং এছাড়াও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। আইএলটিএস শিখতেছো শিক্ষা প্রতিষ্ঠান, তুমি জাপানিজ ভাষা শিখতেছো, তুমি কোরিয়ান ভাষা শিখতেছো, এগুলো সবই শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং তোমার বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় ছাড়াও কিন্তু আরো অনেকগুলো কি আছে, অনেকগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আছে। সুতরাং এখানে যা চাইছে এখানে তার চেয়ে বেশি, এরকম বেশি আসলেই উদ্দেশ্য চাইতে অতিব্যাপক। এখন বলো ভাইয়ারা, এই যে 5টা নিয়মের 10টা অনুপবর্তী উদাহরণ সহ আমরা দেখছি, এখন কি পারবো কিনা বা এরপরে ভুল যাবে কিনা, যদি ভুল যায় তাহলে কি করা যায়, কোনো সলিউশন আছে, একটু ট্রাই করবা যাতে ভুল না যায়। তাহলে একটা আমরা রিপিট করি আমার সাথে, দেখো আমরা একটু রিপিট করি। সেটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার নিয়মের 4টা অনুপবর্তী। একটা হচ্ছে বাহুল্য, উপলক্ষণ হিসেবে অতিরিক্ত গুণ আসবে, আর একটা হচ্ছে অবান্তর, অতিরিক্ত গুণ হিসেবে আসবে অবান্তর, আর একটা হচ্ছে অতিব্যাপক আর অব্যাপক। 1 নাম্বার নিয়মের 4টা অনুপবর্তী। 1 নাম্বার নিয়মটা পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। 2 নাম্বার, রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, যদি করি তাহলে রূপক সংজ্ঞাজনিত অনুপবর্তী, দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপবর্তী। 3 নাম্বার, সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে আমাদের চক্রক সংজ্ঞাজনিত অনুভূতি হবে। এবং 4 নাম্বার বলতে আমরা 4 নাম্বার হচ্ছে আমাদের নেতিবাচক বা 4 নাম্বার আমাদের কি নেতিবাচক ভাবে, আমাদের ইতিবাচক ভাবে দিতে হবে, কখন আমরা নেতিবাচক ভাবে দিব না, দিলে আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি। এবং আমাদের লাস্ট যে 5 নাম্বার, সেখানে বলা হয়েছে আমাদের সঙ্গেয় পদ মানে উদ্দেশ্য পদের যে সংখ্যা এবং বিধেয় পদের সংখ্যা সমান হতে হবে, যদি সমান না হয় তাহলে আমাদের অতিব্যাপক এবং অব্যাপক। এই যে 5টা নিয়মের
10টা অনুপবর্তী। একটু ভালোভাবে খেয়াল করতে হবে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? দেখো আমরা কিন্তু প্রথমে তোমাদেরকে নিয়ম 5টা ক্লিয়ারলি বলছি, তারপর অনুপবর্তী 10টা নিয়ম আলোচনা করছি, এবং আমরা একসাথে নিয়ম 5টা এবং 10টা অনুপবর্তী তার সাথে উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করছি। একটা ক্লাসে তোমাদেরকে মানে পরিপূর্ণটা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের একটা মাথায় ঢুকে এবং সংক্ষেপে মনে রাখতে পারো। আমাদের প্রথমত কাজ হচ্ছে সংক্ষিপ্ত ভাবে মনে রাখা, তারপর হচ্ছে আমরা ডিটেলসে নিয়মটা মনে রাখবো যেন আমরা অনুভূতি দেখলে বুঝতে পারি। ওকে, তাহলে এখন আমি তোমাদের জন্য কোশ্চেন যেটা আনছি ওটাতেই চলে যাই, প্রত্যেকে আনসার করবো, ঠিক আছে? হ্যাঁ, 1 নাম্বারটা বলো, ঝটপট বলবা। 1 নাম্বারটা কি হবে? আমরা প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করবো যে কোনটা সঙ্গে পদ কোনটা সংজ্ঞার্থ পদ। 1 নাম্বার নিয়ম, 1 নাম্বারটা কি বলবো দ্রুত? যে যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে? আমি কিন্তু এগুলো আলোচনাই করছি আজকে ক্লাসে, যা কোশ্চেন থাকবে সবগুলো আলোচনা করা শেষ। সুতরাং তোমরা এই ফার্স্ট আওয়ার থেকে কমপক্ষে 4-5টা এমসিকিউ পরীক্ষা পাবা, আর সিকিউ তো 2-3টা পাবা। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আলোচনা করতেছি। এগুলো সবাই সবাই একটু অ্যান্সার করবা। আমাদের আবু কাইয়ুম বলছে ক, শিভা বলছে ক, স্নেহা বলছে ক, ওয়াহিদ ক, আরিয়ান ক, সুমাইয়া ক, জাফর ক, আমাদের সাইমা বলছে ক, ইতু ক, জেসি ক, রাহাত যথার্থ, আচ্ছা রাহাত বলছে যথার্থ, বাকি সবাই ক, সাজনা বলছে ক, জারা বলছে ক, জাফর বলছে ক। ওকে, তাহলে এখন আমরা আলোচনা করি যে আসলে এটা কি হবে। দেখো আমরা বলছিলাম যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাই কি বলে? উদ্দেশ্য। আর উদ্দেশ্যের অপর নাম কি বলছে? আমরা 5 নাম্বার নিয়ম আলোচনা করার সময় একটু আগে বললাম, তোমরা সবাই আনসার করতো, সেটা হচ্ছে আমাদের সঙ্গেয় পদ, ঠিক আছে? যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সঙ্গেয় পদ বা উদ্দেশ্য পদ বলে বা সাবজেক্ট বলে ভাই, ঠিক আছে? সুতরাং এটা হবে আমাদের উদ্দেশ্য বা সঙ্গেয় পদ বা সাবজেক্ট, এই যে সঙ্গেয় পদ। আর সংগত পদ মানে কি ভাই? এটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে বিধেয় মানে হচ্ছে আমাদের সংঘার্থপদ, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। আর এটা হবে যদি মনে করো ব্যাহত অর্থক থাকতো বা ব্যাখ্যার্থক মানে হচ্ছে তোমার সংখ্যা বা পদ, মানে এটার পূর্ণ সংখ্যা বলতেছে। আর জাতার্থক মানে হচ্ছে তোমার কি থাকবে? জাতার্থক মানে যে গুণ, ঠিক আছে? আমরা একটু শেষ করি, তোমাদের ইকোনমিক্স ক্লাসও আছে। তারপরে আমরা 2 নাম্বারটা চলে আসি। 2 নাম্বারটা হচ্ছে মানুষ হয় জীব। এটি কোন ধরনের আসলে সংজ্ঞা হচ্ছে? যে মানুষ হয় জীব, মানুষ হয় জীব। একটু একটু বলবা যে মানুষ আসলে যে হয় জীব এটা কাদের বলতেছে, যে কোনটার অনুভূতি করতেছে, কোন ধরনের? দেখো মানুষ আর জীব, এই যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে যে সংখ্যার বিষয়টা, সংখ্যার যে তারতম্য হচ্ছে এখানে, সেটা হচ্ছে মানুষ। দেখো মানুষের সংখ্যার চেয়ে জীবের সংখ্যা কিন্তু অনেক বেশি, যার কারণে এটা হচ্ছে অতি ব্যাপক। অতি ব্যাপক সহজ জিনিস ক হচ্ছে, হবে এটা অতি ব্যাপক। হ্যাঁ, অতি ব্যাপক হবে স্যার, এটা চক্রক না, মানে মানুষ আর জীব তো এক জিনিস না, এটা সংখ্যার সাথে পার্থক্য করতেছে ব্যাখ্যা অর্থ নিয়ে, ঠিক আছে? তাহলে 2 এর ক হবে। আমরা 3 দাগে চলে যাই। 3 দাগে দেখো বলছি উট হয় মরুভূমির জাহাজ, একটু আগেই বললাম এই কথাটা যে উট হয় মরুভূমির জাহাজ। তো এই উট আর মরুভূমির জাহাজ কি, এই দুটার সাথে কি হচ্ছে? দুটার সাথে কিন্তু তুলনা হচ্ছে। তো তুলনা হওয়ার কারণে আমাদের কি হবে? এটা এটা রূপক হবে। রূপক, আমরা বলছি রূপক মানে তুলনা। আর যদি দুর্বোধ্য হতো তাহলে তখন আমাদের দুর্বোধ্যটা আসতো। সুতরাং 3 দাগ কি হবে? রূপক, ঠিক আছে? 3 দাগ হবে কিন্তু রূপক। হ্যাঁ, যারা রূপক দাগ আছে তাদের হচ্ছে। আমরা পরে চলে যাই, লাস্ট কোশ্চেন এটাই আমাদের। আচ্ছা, আর লাস্টের কোশ্চেন দেয় নাই, এটাই শেষ। তো আমরা যে আজকের ক্লাসটা করলাম তোমাদের একদম আমি চেষ্টা করছি পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করার, মানে এই অধ্যায়টার মানে টোটাল যতটা আলোচনার বিষয় আছে সবগুলো আলোচনা করার, যাতে তোমাদের পরবর্তীতে হেল্পটা হয় এবং এখান থেকে 2-3টা কোশ্চেন আসবে, এবং যারা আজকে ক্লাসটা রেগুলার মানে করছো প্রথম থেকে শেষ তাদের উপকারে আসবে। আর আর হচ্ছে পরবর্তী আমাদের আরেকটা লেকচার থাকবে, করছি পরবর্তী আরেকটা লেকচার থাকবে। তো সুতরাং সেখানে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, আরেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখান থেকে তোমাদের এমসিকিউ এবং সিকিউ বেশি আসবে। তো আজকের ক্লাসটা করে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তো জানাবা, আর আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করবো। এবং এরপরে তোমাদের ইকোনমিক্স ক্লাস আছে, সুতরাং সবাই আবার ক্লাসটা করবে যাদের ইকোনমিক্স আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।